একই টাইমের দিকেই শুরু হয়, সবগুলো একই টাইমের দিকেই শুরু হয়। আরেকটা জানি কে জয়েন করছে। তাসনিম, কি অবস্থা, কেমন আছিস? জি ভাই, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমার টার্গেট কি? এইচএসসি পরে তুমি কি করবে, কোন দিকে যাবে, প্ল্যান প্রোগ্রাম কি, বা ইচ্ছা কি আসলে? শিওর না ভাইয়া। ওকে। কোন সাবজেক্ট বেশি ভালো লাগে, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ? ম্যাথ ভালো লাগে। ম্যাথে পড়তে পারো, ঢাকা ভার্সিটিতে পিওর সাবজেক্টে ম্যাথ পড়া যায়, পিওর সাবজেক্ট হিসেবে ম্যাথ বেশ ভালো। আমাদের বেশিরভাগ ভালো স্টুডেন্টদের হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কাহিনীটা এরকম হয়ে গেছে আর কি, যে পিওর সাবজেক্টে স্টুডেন্টরা আসলে পড়তে চায় না, যেটা আসলে হওয়া উচিত না। ওভারঅল পুরো ওয়ার্ল্ডে মানে পিওর সাবজেক্টে পড়তেই আসলে বেশি মেধা লাগে। আর ধরো আমরা যা পড়তে চাই আমাদের দেশে মেইনলি মানুষজন ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং, সো দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড সায়েন্স, দুইটাই অ্যাপ্লাইড সায়েন্স, একদম অ্যাপ্লাইড সায়েন্স। তো অ্যাপ্লাইড সায়েন্স অ্যাকচুয়ালি মানে নিয়ম হচ্ছে তো আসলে ডাক্তার ইঞ্জিনিয়াররা তো বেসিক্যালি কামলা, ইঞ্জিনিয়ারদেরকে তো কামলা খাটতে হয়। তো মানে অ্যাপ্লাইড সায়েন্সে আসলে একটু মানে, আমি বলতেছি না ভালো স্টুডেন্টরা পড়বে না, অবশ্যই ভালো স্টুডেন্টরা পড়বে, কিন্তু ওভারঅল আমরা কেউ আসলে পিওর সাবজেক্টে পড়ার কথা চিন্তা করি না, বা আমাদের আশপাশ থেকেও আমাদেরকে কখনো বলে না যে পিওর সাবজেক্টে পড়া যাইতে পারে বা পড়া উচিত। এই আর কি গ্যাপ আছে আমাদের, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চারপাশের মানুষের চিন্তা ভাবনা, আমরা কি করতে চাই, কেন করব, এই সব হাবিজাবি হাবিজাবি মেলা কিছু। কই প্রভা জয়েন করছে? প্রভা 7:30 টাইম দিছিল। হাই নিতু, কি অবস্থা, তোমার বান্ধবী কোথায় নিতু? নিতু তোমার বান্ধবী কই, সে কেন আসে নাই? হ্যালো, আমি জানি না কার নেটের সমস্যা, আমার নেটের সমস্যা না তোর নেটের সমস্যা। আমি তোর কথা খুব একটা ক্লিয়ার শুনতে পাই নাই নিতু, তুই কি কিছু বলছিলি? হাই নাফিসা, পিচ্ছি, কি অবস্থা তোমার? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কই তুমি, বাড়িতে নাকি? জি ভাইয়া, বাসায়। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর তোর শাস্ত্রের বড় বোনটাও বাসায়? না, আমার শাশুড়ির বড় বোন ওটা সিলেটে। ক্যাম্পাসে গেছে? কি করতে ক্যাম্পাসে গেছে? ক্যাম্পাসে কি হচ্ছে? যার এমনি? ও হচ্ছে পরীক্ষার কথা বলে গেছে, এখন ওইখানে বসে বসে ইন্টার্নি করতেছে। আর মনে হয় 10-12 দিন পর আসবে বাহ, বাসায়। ভালো। বাসায় আসলে থাকাটা কঠিন আমাদের জন্য, আমাদের জন্য বাসায় থাকাটা বেশ কঠিন। আমি বুঝি বুঝি। প্রভা, কি অবস্থা, কেমন আছিস? প্রভা শুনতে পাইস নাই? প্রভা নাই বোধহয়। স্যার আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি, একটু আশেপাশে ও, অনেক টেস্ট আওয়ার্স আছে তো। আন্ডা বাচ্চা, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। জি স্যার। আশেপাশে অনেক আন্ডা বাচ্চা আছে, আমি বুঝতে পারছি, চিল, প্যারা নাই। জি স্যার। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়বো, আলোক তড়িৎ ক্রিয়া। আমরা গতদিন, ও আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে যদিও, আরেকটা জিনিস বাকি আছে।
আচ্ছা, এটা পরে পড়ায় দিব, আগে ফটোইলেকট্রিক ইফেক্ট আঁকা শুরু করে ফেলছি, এঁকে ফেলি। ওরে বাবা, আচ্ছা কথা শুনি সবাই, আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, কি পড়বো সেটা লিখি নাই, লিখে নিচ্ছি। আমরা হচ্ছে, এটা কি, এই জিনিসটা কি, যাইস না কেন, যাবে না। ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, এবং এটার জন্য আইনস্টাইন অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পাইছিলেন। অনেকেই আমাদের এরকম একটা ধারণা থেকে যায় বোধহয় আইনস্টাইন ই ইকুয়ালস টু এমসি স্কোয়ারের জন্য নোবেল প্রাইজ পাইছে। আসলে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ারের জন্য নোবেল প্রাইজ পায় নাই, ওইটা ওই দিন প্রুফ করা যায় নাই, ল্যাবরেটরিতে প্রুফ করা যায় নাই। এটা শুধু একটা পোস্টুলেট ছিল, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, সো প্রুফ না হলে নোবেল প্রাইজ দেয় না। আচ্ছা আসি এবার, কথা শুনি। আমি জানি না তোমরা কি এটা কিরকম পড়ছো না পড়ছো, আমি খুব ছোট করে গল্পটা বলি। গল্পটা কি, গল্পটা হচ্ছে এইরকম যে এখানে ছবিটার একটু কমপ্লেক্স, এখানে ছবিটা আমি একটু সংক্ষেপে আঁকছি। এখানে একটা পরিবর্তিত রোধ থাকে, রিওস্ট্যাট থাকে, একটা ভোল্ট মিটার থাকে, মাঝখানে আর একটা লেয়ার থাকে আর কি, মাঝখানের একটা লেয়ারে একটা পরিবর্তিত রোধ আর একটা ভোল্ট মিটার থাকে, জাস্ট মেজারমেন্ট করার জন্য। ঠিক আছে, আমরা বেসিক ধারণাটা নিচ্ছি। তো যেটা হচ্ছে বলা হয়েছে ফটোইলেকট্রিক ইফেক্টে কি বলছে, ওটার মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে যে যদি কোনো একটা মেটাল বডি হয়, তো মেটাল বডি হইলে ব্যাপারটা কিরকম, ধরো সোডিয়াম, সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন, সোডিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে একটা ইলেকট্রন। বা ধরো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। তো এই যে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন, মানে কিছুটা কেমিস্ট্রির কথাবার্তা চলে আসতেছে। তোমরা এটা জানো যে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের সাথে মানে নিউক্লিয়াসের তো আসলে আকর্ষণ শক্তিটা সবচেয়ে কম থাকে। সো যদি আলোক রশ্মি একটা পর্যাপ্ত পরিমাণ শক্তি নিয়ে এসে আঘাত করতে পারে কাকে, একটা মেটাল বডিকে, তাহলে ওই মেটাল বডির ধাতব প্লেটের সর্ববহিষ্ঠ স্তর থেকে একটা ইলেকট্রন কি হয়ে যাইতে পারে, ভেঙে বের হয়ে যাইতে পারে বা বের হয়ে যায়। যদি বের হয়ে যায় তখন এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলে, এই ঘটনাটাকে বলে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাইলে সংক্ষেপে একটু বুঝি, আমি ডান পাশে এখানে আরেকটা ছবি আঁকতেছি, ওইটা আঁকার দরকার নেই, বুঝে নাও রাফ। যে মনে করো এই হচ্ছে একটা মেটাল বডি, হ্যাঁ। তো এই মেটাল বডির মধ্যে এখানে ধরে নিলাম সর্ববহিষ্ঠ স্তরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন, ওটা পজিটিভ। আর এর বাইরে কে ঘুরতেছে, ঘুরতেছে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। তো এখানে কে এসে আঘাত করছে, যে কোনো একটা রঙের আলো এসে আঘাত করছে, হলুদ রং, লাল রং, কোনো একটা রঙের আলো এসে আঘাত করছে। তো আলো এসে যে আঘাত করছে, এবং ভৌত আলোক বিজ্ঞান আমরা পড়ছি, ভৌত আলোক বিজ্ঞান আমরা নিশ্চয়ই পড়ছি। তো ভৌত আলোক বিজ্ঞান যদি আসলে আমরা পড়ে থাকি, তাহলে ওই যে আলোর যে দ্বৈত ধর্ম, আলো যে আসলে কখনো তরঙ্গ হিসেবে থাকে কখনো কণা হিসেবে থাকে, এটা আমরা জানি। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে সেরকম একটা জিনিস, যে এইখান থেকেও আসলে প্রুফ করা হয়েছে যে আলো আসলে দ্বৈত ধর্ম, মানে আলো যে আসলে কণা, আলোর কণা ধর্ম, মানে আলো যে আসলে কোয়ান্টাম, যেটা আইনস্টাইন বলছিল আলোর কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনই তো বলছিল। এটা ম্যাক্স প্লাঙ্ক বলছিল মোস্ট প্রবাবলি, কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম বা প্যাকেট আকারে বের হয়, এইটা এই ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে প্রুফ করা যায়। কেন ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে প্রুফ করা যায়, কারণ দেখা গেছে যে আলো এসে পড়ছে, আলো এসে ধাক্কা দিছে, তো এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয়েছে। তো ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা তো হচ্ছে একটা কণা। তো সংঘর্ষের নিয়ম কি, সংঘর্ষ
আমরা পড়ছি নিউটনের ফিজিক্সে, সংঘর্ষ কার সাথে হবে? একটা কণার সাথে একটা কণার ম্যাস থাকতে হবে, দুইটা জিনিসের একটা ম্যাস থাকতে হবে, একটা ম্যাস আরেকটা ম্যাসকে ধাক্কা দিলে একটা সংঘর্ষ হবে। তো এখানে একটা একদিকে যাবে আরেকটা একদিকে যাবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা এগুলো পড়ছি আমরা। তো যদি আলো এসে ধাক্কা দেওয়ার পরে একটা কণা নির্গত হয়, তার মানে এখান থেকে আসলে মোটামুটি এটা বলা যায় যে আলোটাও আসলে কি, আলোটা হচ্ছে এখানে ডেফিনেটলি একটা কণা। আলোটা যদি কণা না হইতো তাহলে আরেকটা কণাকেও আসলে ধাক্কা দিয়ে তো রিপ্লেস করতে পারে না, বা ধাক্কা দিয়ে ওকে বের করে দিতে পারে না। আচ্ছা, তো এই যে এই পাশের ছবিটা আছে, এই পাশের ছবি থেকে আমি এটা বলতে চাই তোমাকে, এটা একটু বুঝে নাও যে এই যে আলোটা এসে ধাক্কা দিছে, আলোটা এসে ধাক্কা দেওয়ার পর প্রমিনেন্টলি আমরা কি দেখলাম, যে ইলেকট্রনটা গতিশীল হয়েছে। আলোটা এসে ধাক্কা দিছে, ইলেকট্রনটা গতিশীল হয়েছে। তো এই দুইটা ঘটনার বাইরে এখানে থার্ড আরেকটা ঘটনা ঘটছে। থার্ড আরেকটা ঘটনাটা কি? থার্ড ঘটনা হচ্ছে ইলেকট্রনটা তো হচ্ছে, এই যে স্পটলাইটটা খেয়াল করি, ইলেকট্রনটা তো নেগেটিভ, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। আর নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন, প্রোটনটা হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি আছে? কুলম্বের বল, আকর্ষণ বল আছে। তো এই আকর্ষণ বলটা কি করা লাগছে? এই আকর্ষণ বলটা ভাঙা লাগছে। মানে ইলেকট্রনটা গতিশীল হয়েছে, ইলেকট্রনটা বের হয়ে যাইতে দেখবো আমরা এক্সপেরিমেন্টে, মানে আমরা দেখবো না আর কি, আজকের দিনে ইউটিউবে ঘাটলে দেখা যেতে পারে, কথা হচ্ছে বাট দেখা যায় আর কি, ফটোইলেকট্রিক ইফেক্ট প্রুভড হয়েছে। সো ইলেকট্রনটা বের হয়েছে, এই ঘটনাটা দেখা গেছে। কিন্তু দেখার অগোচরে এটাও হয়েছে যে এই ইলেকট্রনটা মুক্ত করা লাগছে ইলেকট্রনটাকে। কেন? কারণ সে আসলে মেটাল বডির ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, প্রোটনের সাথে একটা আকর্ষণ বল ছিল। তাহলে এখানে একটা ইলেকট্রন মুক্ত হয়ে দৌড় দেওয়ার আগে, ইলেকট্রন একটা বেগে দৌড় দিছে, সেই বেগে দৌড় দেওয়ার আগে আর একটা ঘটনা ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রনকে মুক্ত করা লাগছে। ঠিক আছে, ইলেকট্রনকে মুক্ত করা প্রয়োজন, বা ইলেকট্রন মুক্ত হয়, এটাও বলতে পারি আমরা যে ইলেকট্রন মুক্ত হয়। তাহলে খেয়াল করো, এই যে আলোটা এসে ধাক্কা দিছে, আলোর তো একটা শক্তি আছে, এটা আমরা সামনে গেলে পড়বো। আমি শুরুতে এটাই বলতেছিলাম যে দুই একটা কথাবার্তা আছে, তোমরা দেখবা যে ফোটনের শক্তি বা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি ওয়েভলেন্থ, এরকম কিছু ছোটখাটো কথাবার্তা আছে, বা ফোটনের ভরবেগ, ঠিক আছে, এরকম কিছু ছোটখাটো টপিক আছে। তো এই টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারেরই অন্তর্গত, তো সেটা আমরা পড়বো। তো ওখানে গেলে আমরা এটা জানবো, অলরেডি তোমরা হয়তো জানো যে আপতিত ফোটনের শক্তি বা আলোক রশ্মির শক্তি, ফোটনের শক্তি বা আলোক রশ্মির শক্তি, এটার একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টটা কিরকম? এটা হচ্ছে এনার্জি ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু হচ্ছে এইচ ইন্টু এফ। এফটা কি? এফটা হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আলোটা যে এসে আঘাত করতেছে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা, নরমাল সূত্র। তো ভি মানে এখানে কার বেগের কথা হচ্ছে? আলোর বেগ। তাহলে সি ইকুয়ালস টু কি হবে? সি ইকুয়ালস টু হবে হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়ালস টু কি লিখতে পারবো? এফ ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা। তাইলে এখান থেকে ই ইকুয়ালস টু এইচ এফ, এইটাকে চাইলে হচ্ছে আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এইটাও লিখতে পারি। ল্যামডাটা কি? যেহেতু বলছি যে আলো আসলে দ্বৈত ধর্ম প্রদর্শন করে, এবং আলোর এখানে আলোর মানে অ্যাকশন রিয়াকশন বা কাজকর্মটা খুবই ইন্টারেস্টিং বা মজার। কেন ইন্টারেস্টিং বা মজার? আলো যেটা করে, আলো যতক্ষণ হচ্ছে, একটা সেকেন্ড, আলো যতক্ষণ হচ্ছে আসতে থাকে, মনে করো একটা সোর্স তো আছে, হয় সূর্য হোক, বাল্ব লাইট হোক, মোমবাতি হোক, একটা সোর্স থেকে তো আলোটা আসছে। তো যতক্ষণ আলোটা আসতে থাকে ততক্ষণ সে আসলে সুন্দর ওয়েভ আকারে আসতে থাকে, খুব সুন্দর ওয়েভ আকারে আসতেছে। যখনই ইলেকট্রনটার সাথে আঘাত করবে তখনই সে পার্টিকেলে পরিণত হয়, তখনই সে একটা কোয়ান্টাম, একটা প্যাকেট, একটা ফোটনে পরিণত হয়। ঠিক আছে, তো তার মানে যেটা বলতে যাচ্ছি যে আলো, যদিও বলছি যে আলো কণা ধর্ম, কিন্তু আলোটা আসবে আসলে তরঙ্গের মতো করে। সো এখানে এই ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে এই যে ই সমান এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা, তো এই সূত্রটা আসলে আমাদের বইতে সেই অর্থে প্রমাণটা করে নাই আমাদের লেভেলের জন্য। তো এখানে আমি তোমাকে জাস্ট কি বলে এটাকে, উভয় পাশে এটাকে আমরা কি বলি, এককের সমতাটা জাস্ট একটু বলে দিতে পারি আর কি, যে এনার্জি পর্যন্ত যে আসলে আসা যায়, এনার্জি পর্যন্ত যে আসলে আসা যায়, মানে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হচ্ছে যে শক্তির মান, শক্তির মান আসলে কি হবে? শক্তির মান আসলে কম্পাঙ্কের সমানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বেসিক কথা। এটা আলোক তরঙ্গের ক্ষেত্রে বা এটা তরঙ্গের ক্ষেত্রে এটা মোটামুটি একটা জেনারেল কনসেপ্ট, 2 পাই এফ স্কোয়ার। যেমন ধরো শব্দ তরঙ্গের তীব্রতার ক্ষেত্রে আমরা এরকম একটা সম্পর্ক পাইছিলাম, শব্দের ক্ষেত্রে, শব্দ তরঙ্গ, শব্দ আই সমানুপাতিক কি? আই সমানুপাতিক হচ্ছে এফ স্কোয়ার। ওই যে একটা রেলগাড়ির মতো সূত্র ছিল, 2 পাই এ স্কোয়ার এফ স্কোয়ার আর স্কোয়ার
সামথিং রো ভি এরকম একটা সূত্র আছে, আর স্কোয়ার নাই ওখানে, তো এরকম একটা সূত্র ছিল, আবার আর স্কোয়ার থাকতেও পারে, আমার মনে নেই আর স্কোয়ার নাই শিওর। তাহলে এইরকম একটা সূত্র ছিল, এটা কি শব্দ তরঙ্গের ক্ষেত্রে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো তরঙ্গের ইন্টেন্সিটি বা এনার্জি এইটা আসলে ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিকও হইতে পারে, বর্গের সমানুপাতিকও হইতে পারে। তো এখান থেকে ই সমানুপাতিক এফ, এটা আলোর তরঙ্গের জন্য। তা এখান থেকে এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে অনেকবার ট্রায়াল এন্ড এরর করে করে এই লাইনটা পাওয়া গেছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে ই সমান সমান কি লেখা যাবে, ই সমান সমান লেখা যাবে হচ্ছে এইচ এফ। তো এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার ভ্যালু কত, ভ্যালুটা লাগবে না যদিও, 6 আপাতত দরকার নেই, অঙ্কে লাগবে 6.63 10 ইনভার্স 34 মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং। এটার ইউনিট কি, এটার ইউনিট হচ্ছে জুল সেকেন্ড, ইউনিটটাই আমার দরকার, এটার ইউনিটটা হচ্ছে জুল সেকেন্ড। আচ্ছা, আর এফটা কি জিনিস, এফটা হচ্ছে তো বলছি তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক কি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। হার্টজ মানে কি, হার্টজ মানে হচ্ছে 1/সেকেন্ড। তাহলে এখানে যদি হার্টজ বা 1/সেকেন্ড বসায় দেই, 1/সেকেন্ড বসায় দিলাম, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটাকাটি চলে যাবে, তাহলে আসলে থাকবে কি, থাকবে হচ্ছে আসলে জুল। তো এইটা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে। সো এইটা মোটামুটি জাস্ট আমাদের এখান থেকে এরকম একটা ধারণা বা আমরা নিয়ে রাখছি যে এটাই ই সমান এইচ এফ, ই সমান এইচ এফ থেকেই আমরা আসলে আপতিত আলোক তরঙ্গের শক্তি বা ফোটন কণার শক্তিটা বের করতে পারি। বুঝছি। এই পৃষ্ঠায় এখন পর্যন্ত যা লিখছি সবকিছু কি মোটামুটি একটু খাতায় উঠাইছেন, কারণ আমি ছবিটা ছাড়া বাকি অনেক কিছুই মুছে দিব, ছবিটা ছাড়া বাকি অনেক কিছু মুছে দিব, কারো কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার এটা বলেছি স্যার। আপনি যে বললেন কোয়ান্টাম মেকানিক্স এগুলো নিয়ে, ওটা কি বললেন? কোয়ান্টাম মেকানিক্স, মানে এখানে কোয়ান্টামের কথা কিছু একটা বলছিলেন। আলোর কোয়ান্টাম তত্ত্বের কথা বলেছিলাম। আলোর তো 4টা তত্ত্ব আছে, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব, 4জন দিছে 4টা। তো কোয়ান্টাম তত্ত্বে আসলে কি বলা হয়েছে, কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে আলো হচ্ছে অবিচ্ছিন্ন কতগুলো গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে যায়। তো প্যাকেট মানে কি, প্যাকেট মানে হচ্ছে থোকা, এক একটা বলের মতো বা এক একটা মার্বেলের মতো, থোকা মানে এক একটা পার্টিকেল, এক একটা বস্তা। ধর এইটা একটা একটা কোয়ান্টাম বললো আর কি, এটা একটা কোয়ান্টাম বা ওটা একটা কোয়ান্টাম, এরকম এক এক টুকরা, এক এক প্যাকেট প্যাকেট। তো এখানে যেহেতু আসলে আলো হচ্ছে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরাই দিছে, ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা তো হচ্ছে একটা কণা। এখন আলো হচ্ছে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরাই দিছে, একটা কণাকে ধাক্কা দিয়ে সরাই দিছে। তো কণাকে ধাক্কা দিতে পারে কে, একটা ভরই তো শুধুমাত্র আরেকটা ভরকে ধাক্কা দিতে পারে, ভর দিয়ে ভরকে রিপ্লেস করা যায়। তুই মনে কর চিন্তা করলি যে চুলার উপরে তুই আগুন জ্বালায় পাতিল টাতিল বসাই দিলি, এখন মনে কর পাতিলটা হচ্ছে একটা মেটাল বডি, চুলা থেকে আগুন বেরোচ্ছে, ওখান থেকে তাপ শক্তি। তো সর্বোচ্চ যেটা হইতে পারে, ওর গলনাঙ্কে পৌঁছায় গেলে পাতিল গলে পড়ে যাবে, কিন্তু পাতিল ধাক্কা খেয়ে, অতি গরমে পাতিল ধাক্কা খেয়ে উপরে উঠে যাচ্ছে এরকমটা কিন্তু হবে না। কেন, কারণ ওখানে ওকে কেউ ভর দিয়ে ধাক্কা দিচ্ছে না। ম্যাসের সাথে ম্যাসের যদি কনফ্লিক্ট হয় তখনই তো একটা ম্যাস সরে যাবে, বুঝতে পারতেছি। ভরের সাথে ভরের ধাক্কা দিতে হবে, একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে ধাক্কা দিতে হবে, ধাক্কা ধাক্কা, ঠিক আছে। তো যেহেতু ইলেকট্রন একটা কণা এবং ইলেকট্রনটা যেহেতু বের হয়ে গেছে, তার মানে এটাকে কোনো না কোনো একটা কণা এসে ধাক্কা দিছে, কোনো একটা বস্তু কণা, একটা এম ভরের বস্তু কণা এসে ধাক্কা দিছে। তার মানে এই জায়গায় আলো আসলে যেই মুহূর্তে মেটাল বডিতে সে হিট করতেছে, সেই মুহূর্তে সে আলো রশ্মিটা কণা হিসেবে আচরণ করতেছে, এটাই বলছিলাম। এটার সাথে আচ্ছা স্যার, হ্যাঁ এখন কোয়ান্টাম বুঝতে পারছি। কোয়ান্টাম তত্ত্ব রিলেট করা যায়, এটার সাথে কোয়ান্টাম তত্ত্ব রিলেটেবল। আচ্ছা, তাহলে অনেক কিছু বলে ফেলছি, ই সমান এইচ এফ এর কথাবার্তা বলে ফেলছি, ইকুয়েশন দেখে নিলাম, সুন্দর, মুছে দিচ্ছি। আচ্ছা তাইলে এখান থেকে, আচ্ছা এখান থেকে তাইলে এই ধারণাটা কি পাইছেন যে আলোক রশ্মি যখন এসে ধাক্কা দিচ্ছে, এখান থেকে এই ধারণাটা নিয়ে যাই, এটা নিয়ে আমাদের সামনে কাজ আছে যে আলোক রশ্মি যখন এসে ধাক্কা দিল, আলোক রশ্মি যখন এসে ধাক্কা দিল তখন কি হইলো, তখন দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা কি, একটা ঘটনা হচ্ছে ইলেকট্রন মুক্ত হয়েছে, ইলেকট্রনকে বন্ধন ভেঙে, পজিটিভ নেগেটিভের বন্ধন ভেঙে ইলেকট্রনকে মুক্ত করা লাগছে, এবং এই ইলেকট্রনটা মুক্ত হওয়ার পরে ইলেকট্রনটা দৌড় দিছে, ইলেকট্রনটা গতিশীল হয়েছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। তার মানে আলোটা তো একটা শক্তি নিয়ে এসে আঘাত করছিল, সেই শক্তিটা দুইটা ভাগে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, বাংলা কথা বুঝি। নর্মালি একটা আলো এসে ধাক্কা দিছে, ঢুকছে কে, ঢুকছে হচ্ছে ফোটন দ্বারা শক্তি, এই শক্তিটা ঢুকছে, আর বের হয়ে গেছে কে, বের হয়ে গেছে ওরা দুইজন। একটা কি, একটা হচ্ছে ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হয়েছে, আরেকটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি আসবে ওইটা শেষের দিকে গেলে। আচ্ছা, তাহলে এবারে আসি,
তাহলে এবারে আসি, এবারে আমরা কি দেখবো, এবারে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে তো আমরা মুক্ত করে ফেলছি, ইলেকট্রনটা মুক্ত করার জন্য একটা শক্তি ব্যয় করতে হয়েছে। কাকে ব্যয় করতে হয়েছে? আপতিত আলো। আপতিত আলো ওই শক্তিটা ব্যয় করছে। তাহলে ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি, ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি বা এই শক্তিটাকে কি বলা হয়? এই শক্তিটাকে বলা হয় হচ্ছে কার্য অপেক্ষক। এই শক্তিটাকে বলা হয় কার্য অপেক্ষক অথবা ওয়ার্ক ফাংশন। কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। তো এই যে ওয়ার্ক ফাংশন আছে, এই ওয়ার্ক ফাংশনকে লিখা হয় হচ্ছে ফাই দিয়ে বা ওমেগা নট দিয়েও লিখা হইতে পারে। কোন কোন বইতে বোধহয় ওমেগা নট দিয়ে লিখে। তোমাদের বইতে কি দিয়ে লেখা হয় দেখো তো একটু, ফাই বা ওমেগা নট বা ডব্লিউ নট, এরকম একটা চিহ্ন দ্বারা লেখা হয়। কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক বলা হয়। তো এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি। তাহলে এই ওমেগা নট বা ফাই যেটা দিয়ে লেখা হোক, এটা সমান কি? এটাও আসলে আলোক রশ্মিরই শক্তি। যেই আলোক রশ্মিটা এসে আঘাত করছে, ওই আলোক রশ্মির একটা সার্টেন অংশের শক্তি ব্যয় হয়েছে ইলেকট্রনটাকে মুক্ত করতে, শক্তিটাকে ভাঙার জন্য। তো এখান থেকে ওমেগা নটের ভ্যালু আমরা লিখতে পারি হচ্ছে এইচ এফ নট। ওইটা ই সমান এইচ এফ, এটা ই সমান এইচ এফ নট। এফ নটটা কি জিনিস? এফ নটটাকে বলে হচ্ছে, জানিস নাকি কেউ? এফ নটটাকে বলে হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বা এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্কটা কি জিনিস? সূচন কম্পাঙ্কটা হচ্ছে, মনে রাখবো, আপতিত আলোর কথা শুনি সবাই। সূচন কম্পাঙ্কটা কি জিনিস? আপতিত আলোর সর্বনিম্ন সেই কম্পাঙ্ক, যেই কম্পাঙ্কে ধাক্কা দিলে ইলেকট্রন শুধু মুক্ত হয়। তার মানে কি? শুধুমাত্র ইলেকট্রন মুক্ত করতে যেই পরিমাণ শক্তি লাগে, ওই শক্তিটা যেই কম্পাঙ্কের আলোটা দিতে পারে সেইটা। তো সহজ বাংলা কথায় এটাকে আমরা এফ মিনিমাম বলতে পারি। সর্বনিম্ন যেই কম্পাঙ্কে এসে ধাক্কা দিলে কি হবে? ইলেকট্রনটা মুক্ত হবে, সেটা হচ্ছে তার সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই এইচ এফ নট সমান, ওখানে আবার কি লেখা যাবে? ওখানে আবার লেখা যাবে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই, এখানে ল্যামডা লেখা যায়, ল্যামডা নট লেখা যায়। তো খেয়াল করো, আমরা তো এই ব্যাপারটা বুঝি যে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা আরেকটার ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই দুজন কি? ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তাহলে সূচন কম্পাঙ্ক যদি এফ মিনিমাম হয়, সূচন কম্পাঙ্কটা হচ্ছে এফ মিনিমাম, তার সর্বনিম্ন কম্পাঙ্ক, তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্সটা কি? ল্যামডা ম্যাক্সটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এইটুকু কার কথা গেল? এইটুকু গেল হচ্ছে ওয়ার্ক ফাংশনের কথা। ইলেকট্রনটা কি হয়েছে? ইলেকট্রনটা হয়েছে মুক্ত। তাহলে মুক্ত হওয়ার পরে মনে করলাম যে এই যে মুক্ত হয়ে যে ইলেকট্রনটা বের হয়, এই ইলেকট্রনটার একটা কিউট নাম আছে, এই নামটা হচ্ছে ফটো ইলেকট্রন। কেন? কারণ সে ফটো ইলেকট্রিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে বের হয়েছে, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে ফটো ইলেকট্রন। এবং এখানে আসো, এবার আমরা একটু ব্যাটারির কিছু কথাবার্তা বলি, ব্যাটারির সংযোগের একটা কথা বলি, যেটা আমাদের পরবর্তী পড়াটাকে একটু হেল্প করবে। সবাই একটু কথা শুনি, সবাই একটু কথা শুনি, খেয়াল করো। যেই প্লেটের উপরে সে আলোকরশ্মি আপতিত হয়েছে, খেয়াল করো, সেই প্লেটের সাথে আমি ডেলিবারেটলি, ইচ্ছা করে আমি এটার সাথে কি করছি? এটার সাথে আমি মাইনাস বসাইছি। কেন মাইনাস বসাইছি? কারণ এই মাইনাস প্রান্তটা ব্যাটারিতে কি সরবরাহ করবে? নেগেটিভ চার্জ সরবরাহ করবে। তাহলে সে নেগেটিভ চার্জ সরবরাহ করলো, বর্তনীতে নেগেটিভ চার্জ সরবরাহ করলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে এই নেগেটিভ চার্জ গুলা ইলেকট্রনটাকে কি করবে? ধাক্কা দিবে, সামনে পাঠাই দিতে চাইবে, বিকর্ষণ করবে, চলে যা। আর এ পাশে পজিটিভ, তাইলে এ কি করবে? পজিটিভ চার্জ বা হোল সরবরাহ করবে। আমরা সেমিকন্ডাক্টর পড়লে জানি, এখান থেকে হোল সরবরাহ হবে, ধরে নিলাম পজিটিভ। তাহলে পজিটিভটাও ইলেকট্রনটাকে কি করবে? আকর্ষণ করবে, টেনে আনবে। তো এই যে এক পাশ থেকে ধাক্কা এবং এক পাশ থেকে টান, এই উভমুখী ঘটনাটা ঘটানোর কারণে যেই ইলেকট্রনটা নির্গত হয়, সেই ইলেকট্রনটা তার সর্বোচ্চ বেগে গতিশীল হয়। আবারও বলতেছি, বা সর্বোচ্চ বেগে গতিশীল হওয়ার আরো একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। কেন ইলেকট্রন সর্বোচ্চ বেগে গতিশীল হয়? কারণ সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক মানে কি? সর্বনিম্ন কম্পাঙ্ক। তাহলে যেই শক্তিটা, আমরা তো এইটা বলছি যে ই সমানুপাতিক হচ্ছে এফ, এনার্জি হচ্ছে ফ্রিকোয়েন্সির
সমানুপাতে পরিবর্তিত হবে। তাহলে এফ যদি মিনিমাম হয় তাহলে ইও তো মিনিমামই হবে ডেফিনেটলি, কারণ এইচ তো প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে এফ মিনিমাম মানে ই মিনিমাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সূচন কম্পাঙ্ক যেহেতু সর্বনিম্ন, তাহলে কার্য অপেক্ষক যে এনার্জিটা হচ্ছে ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয়িত হয় সেই শক্তিটাই মিনিমাম এনার্জি, আসলে সর্বনিম্ন শক্তিতেই তো মুক্ত করবে, বেশি শক্তি তো আসলে দরকার নাই। তাহলে কথা হচ্ছে, তো এমত অবস্থায় যেটা কথা সেটা হচ্ছে নির্গত ইলেকট্রন তার সর্বোচ্চ বেগে গতিশীল হবে, তাই নির্গত ইলেকট্রনের গতি শক্তি। দেখো এখান পর্যন্ত আমরা যা কিছু লিখছি সবকিছু কিন্তু শক্তি, ফোটন কণার আপতিত শক্তি মানে আপতিত ফোটনের শক্তি, ওয়ার্ক ফাংশন, ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয়িত শক্তি, সবই শক্তি। তাহলে এবারও আরেকটা শক্তির কথা, সেটা কি? সেটা হচ্ছে নির্গত ইলেকট্রনের বা ফটো ইলেকট্রনের নির্গত ফটো ইলেকট্রনের গতি শক্তি। সাইমা নাই ক্লাসে? নাই না বোধহয়। স্যার। সেটাই বোঝাই যায়, ক্লাসের পরিবেশ পরিস্থিতি দেখলে বোঝা যায়। তো নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তিটা কত? ই কেটা কি হবে? ই কেটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই ম্যাক্সিমাম গতিশক্তিটা কত? ম্যাক্সিমাম গতিশক্তিটা হচ্ছে হাফ, একটু ওয়েট করো সবাই, আমি শেষ করি তারপর লিখবা, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, কারণ গতিশক্তি সর্বোচ্চ, তাহলে তো বেগের মানও সর্বোচ্চই হইতে হবে। আর এই যে এম লিখছি, এম দ্বারা আমরা, এটা তো ধরো হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, এটা তো তোমার ছোটবেলার সূত্র। তো এখানে এম না লিখে জাস্ট আমি লিখলাম এম নট। এম না লিখে আমি এম নট লিখছি কেন? আগের ক্লাসটা মনে করলেই তুমি জানো যে এম মানে কি। এম মানে হচ্ছে আসলে তার আপেক্ষিক ভর। এম মানে কি? এম মানে হচ্ছে তার আপেক্ষিক ভর। আর এম নট মানে কি? এম নট মানে হচ্ছে তার প্রকৃত বা তার নিশ্চল ভর। এম নট মানে হচ্ছে তার প্রকৃত বা নিশ্চল ভর। তাহলে এই যে এম নটটা দেওয়া আছে, এই এম নটটা কি জিনিস? এই এম নটটা হচ্ছে ইলেকট্রনের, কার গতিশক্তি? ফটো ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি। আগের যে দুইটা ডেটা লিখছি, ফোটন কণার শক্তি, কার শক্তি? আলোর শক্তি। কার্য অপেক্ষক, ইলেকট্রন মুক্ত করতে আলোর যে শক্তি ব্যয় হয়, তাহলে ওই ডাটাও কার? ওই ডাটাও আলোর। এই ডেটাটা হচ্ছে ইলেকট্রনের। তাহলে নির্গত ইলেকট্রনের ভর লিখতে চাই, ইলেকট্রনের নিশ্চল ভর, বেসিক্যালি ইলেকট্রনের নিশ্চল ভর বা প্রকৃত ভর। ইলেকট্রনের নিশ্চল ভর বা প্রকৃত ভর কত? সেটা 9.1 ইন্টু 10⁻31 কেজি। বুঝি এটুকু নির্গত ইলেকট্রনের গতিশক্তি, এটুকু বুঝা হয়েছে? কে কে আছে আমরা ক্লাসে? হাই প্রাপ্তি। প্রাপ্তি ছাড়া বাকি সবার সাথে আগে কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা, ধরে নিলাম সবাই সবকিছু বুঝতে পারছি। তাহলে এক্সকিউজ মি, পরের পেজে যাই। আমি যদি উইদাউট এনি ইন্ট্রোডাকশন এই কথাটা লিখি যে ই ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ই কে ম্যাক্সিমাম, তাহলে কি তোমরা বুঝবা এটার মানে কি? ই মানে কি? ই মানে হচ্ছে আপতিত আলোর শক্তি বা আপতিত ফোটনের শক্তি। আগের পেজে লেখা আছে সব। ই মানে আপতিত ফোটনের শক্তি। তো ঘটনাটা কি ঘটছিল? ফোটনটা এসে ধাক্কা দিছিল, তখন প্রথম কাহিনী কি ঘটছে? প্রথম কাহিনী হচ্ছে ইলেকট্রন মুক্ত হইছে। প্রথম কাহিনী হচ্ছে ইলেকট্রন মুক্ত হয়, এবং দ্বিতীয় কাহিনী হচ্ছে ইলেকট্রন গতিশীল হয়। তো এই যে ইলেকট্রন মুক্ত হয় এবং ইলেকট্রন গতিশীল হয়, এই শক্তিটা ইলেকট্রন কই থেকে পাইলো?
যে ইলেকট্রন মুক্ত হইলো, কেমনে মুক্ত হইলো? আলোক রশ্মি এসে না পড়লে তো ইলেকট্রন মুক্ত হয় না। আবার এই যে গতিশীল হচ্ছে, এই শক্তিটাও কোত্থেকে আসছে? আলোর অবশিষ্ট শক্তিটা থেকেই তো ইলেকট্রন গতিশীল হয়েছে। তাহলে এইটুকু যদি বুঝতে পারি, তাহলে এইটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের, মানে আগের পেজে যা পড়ছি সেগুলো হচ্ছে টুকরা টুকরা জিনিসগুলো দেখছি, সবগুলোর পরিচয় বুঝছি। এইটা মোটামুটি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। বা এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো এইচ অফ এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ অফ এফ নট প্লাস হচ্ছে ই কে ম্যাক্সিমাম, ই কে ম্যাক্সিমাম। বা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স প্লাস হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। এইটাই হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এবার এটার বিভিন্ন চেহারা, বিভিন্ন ভার্সন থেকে তোমাকে ম্যাথ ট্যাথ করতে হবে, বা কাহিনী বা গল্পটা এরকম, আরো কাহিনী বা গল্প আছে সেটার দিকে আমরা যাব, বাট শুরুর গল্পগুলো এরকম। নিতু বুঝতে পারছি, প্রাপ্তি, রিশা, নাফিসা পিচ্চি, জি ভাইয়া বুঝছি। ওকে। পড়ছিলা এটা আগে? যদি পড়ে থাকো তাহলে কোনো সমস্যা থাকতে পারে, সেটা বলতে পারো আমাকে। ভাইয়া আগে একবার এমনি রিডিং পড়া হয়েছিল, তো আবার পড়ে যদি সমস্যা পাই তাহলে বলবো। শিওর, থ্যাংক ইউ। তাহলে হলো তো এরকম গল্পটা, এখানে মোটামুটি এরকম গল্পটা, এই এই যে গল্পটার প্রথম পৃষ্ঠা, গল্পটা দ্বিতীয় পৃষ্ঠা, বুঝতে পারছি আমরা। তাহলে এবারে আসি, এখনো এই টপিকের ভিতরেই আছি, সামনে প্রসিড করছি, ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই। নিবৃত্তি বিভব বলে একটা জিনিস আছে, বাংলাটা ভীম কঠিন, আগে ইংলিশটা লিখি, ইংলিশটা দেখলে বোঝা যাবে। নাম হচ্ছে স্টপিং ভোল্টেজ। স্টপিং ভোল্টেজ, স্টপিং মানে কি? মানে থামাইতে হবে, স্টপ করা থেকে স্টপিং আসছে। সে স্টপিং ভোল্টেজ, বা এইটাকে কি বলবো? এইটাকে বলবো হচ্ছে নিবৃত্তি বিভব। এইটাকে বলবো হচ্ছে নিবৃত্তি বিভব। মানে নিবৃত্তি বিভবের সেটআপটা আমি একটু ছোট করে আগে এঁকে ফেলি, তাহলে তোমার খাতায় তো আগের ছবিটা আছে, প্রথম পৃষ্ঠার ছবিটা তোমার খাতায় আছে, তাইলে তোমার সাথে কথাবার্তা বলাটা সহজ হবে। আর ইন বিটুইন টাইমে তোমরা বলো তোমাদের কার কি অবস্থা, সুখ দুঃখের গল্প বলো। ইন্টার পরীক্ষার নতুন সিলেবাস নিয়ে তোমাদের কার কি মতামত? হ্যাঁ, এইসব কথাবার্তা তোমাদের হলোই না, কেমন লাগছে? নতুন সিলেবাস কেমন লাগছে? কারোই কিছু লাগছে না বোধহয়, কেউই কথা বলছে। ঠিক আছে, চিল করো তোমরা সবাই। অ্যাডমিশন কি ফুল সিলেবাসের উপর হবে নাকি শর্ট সিলেবাস? বলা কঠিন। যদি শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হয় তাহলে বলা কঠিন, বলা কঠিন, বলা কঠিন। কেন স্যার, আপনার ধারণা থাকার কথা। এখনো মানে এত কমপ্লিকেটেড অবস্থা যাচ্ছে, এত কমপ্লিকেটেড অবস্থা যাচ্ছে যে আসলে মানে এই বছরের ধারণাগুলাই তো এখন আমরা ঠিকঠাক লাগায় মানে উঠতে পারতেছি না। মানে এই বছরই এখনো কি হবে না হবে। মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আসলে ওভারঅল ওয়ার্ল্ডের সিচুয়েশন এত বেশি আনস্টেবল, বলা মুশকিল। আর এরা বসেরা কি চিন্তা করতেছে সেটাও জানি না। দুইটার পক্ষেই মতামত আছে, দুইটার পক্ষে মতামত আছে বলতে একটা মতামত এরকম যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা, বা স্পেশালি এখানে তুই আসার আগে হচ্ছে ইয়ের সাথে কথা হচ্ছিল, বা তোরও তো বোধহয় তুই হালকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তো দিবি হয়তো, বা মেডিকেলেও পরীক্ষা দিবি হয়তো বা। তো মানে বুয়েট আসলে 5-10টা সাবজেক্টের উপর পরীক্ষা নিবে কিনা বলা মুশকিল, বলা মুশকিল। তো আসলে সেটাই স্যার, আমার কেন যেন মনে হয় ফুল নিবে। অনেকের কাছে শুনলাম যে ওরা বলতেছে যে শর্ট সিলেবাসের উপরেই এক্সাম হবে, মানে অ্যাডমিশন হবে, এই আর কি। আমি এখনো শিওর জানি না কিছুই। সবচেয়ে বড় কথা হচ্ছে বুয়েট এই মুহূর্তে আসলে তোদের অ্যাডমিশন থেকে ফার ফার দূরে আছে, তোদের অ্যাডমিশন থেকে হাজার হাজার কোটি দূরে বুয়েট এখন আছে। বুয়েট এখন সামনের এই 2020-র অ্যাডমিশন নিয়ে, এবং তোমরা তো জানো এই বছর এটা নিয়ে তো আসলে প্রচুর লাইফ টাইপ হয়েছে বিভিন্ন দিকে, আমরাও করছি টুকটাক। তো আসলে মানে এই বছরের অ্যাডমিশনের সিচুয়েশনই তো আসলে খুব, মানে বুয়েটের অ্যাডমিশনের সিচুয়েশন তো জানিস, 2বার পরীক্ষা হবে, প্রথম একটা ফ্রিলি স্যার হবে। এবার অনেক কড়াকড়ি করছে, বুঝলাম না কিছুই। হ্যাঁ অবশ্যই, তাই না? ইন্টার পরীক্ষা দাও নাই তো, মানে তোমরা না, মানে যারা এবার বুয়েটে পরীক্ষা দিবে ওরা এইচএসসি পরীক্ষা দেয় নাই, তো ওদেরকে জাজ করার কোনো উপায় নাই।
বুয়েট 10,000 মানুষকে একসাথে বসাইতে পারে, সর্বোচ্চ সেটা ঠেলে গুথায় 11,000 11,500 হয়। ধর বুয়েটের বুয়েট অ্যাকচুয়ালি যে স্টাইলে পড়ালেখা করায়, পরীক্ষা নেয় বাংলাদেশে, চুয়েট কুয়েট রুয়েট একই স্টাইল একই প্যাটার্ন। আইইউটি এমআইএসটি বুটেক্স এরাও ওইটাই ফলো করার চেষ্টা করে। স্টাইলটা কি? সব কিছু আমার হাতের ভিতরে থাকবে, পরীক্ষার কোশ্চেন বুয়েটেই লেখা হবে, পরীক্ষার আগের দিন রাতে লেখা হবে, লেখা ছাপা হবে সেটা ভোরবেলা, যারা লিখবে তারা ক্যাম্পাসের ভিতরেই বন্দি থাকবে, একদম লিটারি একটা রুমে বন্দি থাকবে, ভোরবেলা কোশ্চেন ছাপা হবে, স্টুডেন্ট হলে ঢুকবে, গরম গরম কোশ্চেন স্টুডেন্টের হাতে যাবে। লিটারি আমি অনেস্টলি বলতেছি, আমার হাতে যে কোশ্চেন পেপারটি এসেছিল সেটা লিটারি গরম ছিল, এবং এতটা গরম যে থাকে না ছাপা হয়ে আসছে, কোনা দিয়ে বেশি জোরে ঘষা দিলে কালো লেখাটা উঠে যেতে পারে, এরকম গরম কোশ্চেন। তো আসার পরে এরপরে স্যাররা বাড়ি যাবে, ওই খাতাও কাটা হবে বুয়েটে, ঠিক আছে? বুয়েট ক্যাম্পাস থেকে কোনো খাতা বাইরে যাবে না, কোনো স্যার কোনো কেউ এটা মানে বাইরে কোনো খাতা নিবে না, ক্যাম্পাসে বসে বসে কাটা হবে, ওখানেই জাজমেন্ট হবে, এবং এক স্যার এক খাতায় শুধু একটা অঙ্ক কাটবে, মানে প্রচুর কিছু আছে। তো এত সবকিছু অনেক আছে, রেস্ট্রিকশন আর নিজেরাই সব কন্ট্রোল করে। হ্যাঁ, তো এই কারণেই তো আসলে, তাই না, এই কারণেই তো বুয়েটের অ্যাডমিশন টেস্ট প্রসেসটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রশ্নাতীত বা সন্দেহের অতীত। এইবার ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টেই তো মনে করো যা ইচ্ছা তাই হয়ে গেছে, ঠিক আছে? কি বলে কি এক সেটের কোশ্চেন ওলট পালট হয়েছে না কি হেন তেন হয়েছে, কি কি জানি বলে, আমি জি স্যার, শুনলাম অনেকের কাহিনী হয়েছে, হ্যাঁ মানে অনেকে চান্স পায় না এই কারণে। এখন অনেকে চান্স পায় নাই সেটা তো আমি জানি না, আমার ধারণা কিছু মানুষ চান্স পায় নাই, অনেকেই কথা বলতেছে হয়তো, বাট কিছু মানুষ চান্স পায় নাই। বাট কথা সেটা না, কথা হচ্ছে এরকম কেন হবে? এটা কি ফাইজলামি নাকি? একটা মানুষের কিছু বাচ্চা কাচ্চার, এরা নাকি বাংলাদেশের সবচাইতে বড় ভবিষ্যৎ, মানে শিশুরাই জাতির ভবিষ্যৎ না? তো এদের ভবিষ্যৎ নিয়ে এরকম একটা হাস্যকর ছিনিমিনি খেলার তো কোনো মানে নাই। তো ঢাবিরও কোশ্চেন আউট হয়েছে, অন্যান্য অনেক ভার্সিটিরও, রাজশাহী ভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, এগুলো 1-2 ব্যাপার, ঢাকা ভার্সিটি হয়, এগুলো জানা যায় টুকটাক, প্রতি বছরই আসলে কোশ্চেন আউট হয়, কোন কোন বছর আসলে এটা সবাই পেয়ে যায়, তখন সেটা সবাই জানে। বাট এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বুয়েট কুয়েট রুয়েট মানে যথেষ্ট বেশি পরিমাণে মানে